হ্যালো গাইস, আজ আমরা স্থিতিবিজ্ঞান 02 এর এপিসোড 1 এ ভর কেন্দ্রের গতি নিয়ে আলোচনা করব। আগে দেখে নিই ভর কেন্দ্রের অবস্থান আমরা কি শিখেছিলাম। দেখো, এই আমি একটা নির্দেশতন্ত্র ধরেছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, যেখানে আমরা কতগুলো বিন্দু ভর রেখেছি, M1, M2, M3, M4, আরও 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 থাকতে পারে, এরকম মনে করো আরও আছে। তো এই যে M1 যে ভর, তার অবস্থান ভেক্টর r1 ভেক্টর, M2 এটা r1 ভেক্টর, M2 এর অবস্থান ভেক্টর r2 ভেক্টর, M3 এর অবস্থান ভেক্টর r3 ভেক্টর, এরকম M4 এরও তাই পরপর এরকম আছে। তাহলে এই যে সংস্থাটা তৈরি হচ্ছে, এই সংস্থার ভরকেন্দ্র কোথায় অবস্থিত হবে? ভরকেন্দ্রের স্থানাঙ্ক r অফ সেন্টার অফ মাস, অবস্থান ভেক্টর, ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর r অফ সেন্টার অফ মাস কত হবে? আমরা আগে শিখেছি M1 r1 ভেক্টর প্লাস M2 r2 ভেক্টর প্লাস M3 r3 ভেক্টর প্লাস আরও যেগুলো আছে এরকমভাবে যোগ হতে হতে যাবে। আর নিচে ভরগুলো M1 প্লাস M2 প্লাস M3 প্লাস ডট ডট ডট, এটা আমরা আগের দিন শিখেছিলাম। এর থেকে কিভাবে আমরা ভর কেন্দ্রের গতি আলোচনা করব? এটা অবস্থান ভেক্টর জানা যায় ভর কেন্দ্রের। তার থেকে আমরা যদি বেগ বার করতে চাই, তাহলে আমরা জানি কি যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিআর বাই ডিটি। হ্যাঁ, অবস্থানকে আমরা যদি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ভেলোসিটি পাওয়া যায়। ভেক্টর যদি দিই, এখানে ভেক্টর হবে, এটা জানি, আমরা শিখেছিলাম একমাত্রিক গতিতে। হ্যাঁ, তাহলে একে আমরা ডেরিভেটিভ করে দিলেই যে ভর কেন্দ্র তার বেগ পেয়ে যাব। দেখো, তাহলে উভয় পক্ষকে আমরা সময়ের সাপেক্ষে অবকলন করে দেব, বা সময়ের সাপেক্ষে অবকলন করছি ডি আর অফ সেন্টার অফ মাস ভেক্টর বাই ডিটি হচ্ছে। তাহলে ওপাশেও তাই করতে হবে। দেখো, নিচেরগুলো তো সব ধ্রুবক থেকে যায়, তো যোগ নেই তো আলাদা করে। এই দেখো, কোথাও যদি এরকম থাকে কে ইন্টু এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ যদি করি আমরা টি এর সাপেক্ষে, তাহলে কেটা আগে বাইরে লিখে নিই, তো কে আগে বাইরে লিখে নিই, তারপরে এক্স স্কোয়ারের টি এর সাপেক্ষে করতে হয়। এক্স স্কোয়ার করলে 2x হবে, আর এক্স করলে ডিএক্স বাই ডিটি এরকম হয়। এবার ডেরিভেটিভ করতে হয়। তো এখানেও তাই, এগুলো তো ধ্রুবক, এগুলো রেখে দিলাম আগে, রেখে দিয়ে ওপরে প্রত্যেকটা আলাদা করে করছি। অবকলন তো জানতে হবে, না হলে তো হবে না। M1 ধ্রুবক, r1 এর করছি ডি r1 ভেক্টর বাই ডিটি প্লাস M2 ধ্রুবক ডি r2 ভেক্টর বাই ডিটি প্লাস এরকম করতে 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 হবে, আমি আর করলাম না। আচ্ছা, দুটো দেখাচ্ছি এবার, ঠিক আছে। বা এটা কি পাবো তাহলে? ভর কেন্দ্রের অবস্থান ভেক্টরকে আমি যদি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে কি পাবো? ভর কেন্দ্রের বেগ পাবো, তাহলে ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের ভেলোসিটি পেয়ে যাবো। ওখানে কি দাঁড়াচ্ছে? নিচে অসুবিধা নেই কোনো, M1 M2 এরকম যতগুলো ভর আছে, ওপরে M1, এইটা কি r1 ভেক্টরকে ডিটির সাপেক্ষে ডেরিভেটিভ করলে V1 পাবো। V1টা কি? M1 যে ভর, r1 তো তার অবস্থান ভেক্টর, তাহলে তাকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে তার বেগ পাবো, ওই M1 ভরের বেগটা পাবো। প্লাস এখানে তাই M2, r2টা কি? M2 ভরের অবস্থান ভেক্টর, এই যে r2, এটা M2 ভরের অবস্থান ভেক্টর, তাকে যদি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে M2 এর বেগ পাবো। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে ভর কেন্দ্রের বেগ, ভর কেন্দ্রের বেগের রাশিমালা। একই রকম ভাবে আমরা ত্বরণটাও বার করতে পারবো। দেখো, এটা জানি কি আমরা, যে ত্বরণ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। ভেক্টর দিলে এখানেও ভেক্টর দিতে হবে, এটা জানি, আমরা একমাত্রিক গতিতে শিখেছি, মানে বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তো আমরা ডেরিভেটিভ করে দিলে তাহলে পেয়ে যাবো। অর্থাৎ এ অফ সেন্টার অফ মাস, অ্যাক্সেলারেশন ত্বরণ, সমান সমান এ পাশটা ডেরিভেটিভ করছি, তো এটা কি করে পাবো? ডিভি অফ সেন্টার অফ মাস বাই ডিটি। তাহলে এই পাশটা ডেরিভেটিভ করছি, এইটা পেতে গেলে, ত্বরণ পেতে গেলে, ভর কেন্দ্রের ত্বরণ পেতে গেলে ভর কেন্দ্রের বেগকে ডেরিভেটিভ করতে হয় সময়ের সাপেক্ষে। এই যে ভর কেন্দ্রের ত্বরণের রাশিমালা বার করব, তার জন্য ভর কেন্দ্রের বেগকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করছি।
এইটাকে ডেরিভেটিভ যদি করি টি এর সাপেক্ষে, তাহলে এপাশ কেউ করতে হয়, নাহলে রাগ করবো কোনো আবার। তাহলে এপাশে কর, কি হচ্ছে, নিচে তো অসুবিধা নেই, m1 প্লাস m2 প্লাস ডট 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 এরকম হবে। আর ওপরে কি হচ্ছে, m1 থাকলো, v1 কে আমি করে দেখাচ্ছি, d v1 বাই dt প্লাস m2 থাকলো d v2 বাই dt প্লাস ডট 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 ডট। অনেকের মনে হতে পারে প্রথম লাইনে 3টে লিখলেন, পরের লাইনে কেন 2টো? কোনো অসুবিধা নেই, তুমি 3টে লেখো, তোমার কাছে সময় থাকলে লেখো, কোনো অসুবিধা নেই। ডট ডট আছে মানে আমি লিখেছি, সব লিখেছি আমি। আচ্ছা, এখান থেকে কি পাওয়া যাবে, m1 এটা কি v1, মানে এই m1 ভরের যে বেগ তাকে আমরা সময়ের সাপেক্ষে ডেবিট করছি, এর বেগকে সময়ের সাপেক্ষে ডেবিট করলে এর ত্বরণ পাবো, তাহলে m1 এর ত্বরণ a1 ধরলাম সেটাকে, প্লাস m2 এটা কি v2 মানে এই m2 এর বেগ, একে যদি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এর ত্বরণ পাবো, সেটাকে আমরা a2 ধরলাম। এরকম ভাবে পেয়ে যাবো সব কটা। আর নিচে m1 প্লাস m2 প্লাস আরও যে কটা আছে, এটা হচ্ছে ত্বরণের রাশি। তাহলে এই 3টে আপাতত তুলতে হবে, তারপরে আমরা অঙ্কে যাব। হচ্ছে এই হচ্ছে অবস্থান ভেক্টর ভরকেন্দ্রের। অবস্থান ভেক্টরকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাবো বেগ। তাহলে এ পাশে সময়ের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, এই পাশগুলো সবার সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। কেন শুধু উপরের r1 r2 কে করা হয়েছে, m1 m2 ধ্রুবকতায় করা হয়নি, গেল। r1 কে ডেরিভেটিভ করলে v1 পাবো, মানে m1 এর বেগ পাবো। r2 কে ডেরিভেটিভ করলে m2 এর বেগ পাবো। একই রকম ভাবে v1 কে ডেরিভেটিভ যদি করি আমরা, এই যে v1 কে যদি ডেরিভেটিভ করি তাহলে m1 এর ত্বরণ পাবো, এই যে a1 ধরা হয়েছে, আর একটু হচ্ছে v2 কে ডেরিভেটিভ করে দেয়, মানে m2 এর ত্বরণ, সেটা হচ্ছে এ পর্যন্ত। এবার দেখবো আমরা ভর কেন্দ্রের সরণ। এবার কি দেখবো, ভর কেন্দ্রের সরণ মানে ভর কেন্দ্র কতটা সরবে, কেন সরবে। মনে করো এখানটা একটা ভর আছে m1 ভর, এখানটা একটা ভর আছে m2 ভর, হ্যাঁ, তাদের একটা অবস্থান ভেক্টর থাকবে, এর একটা অবস্থান ভেক্টর r1, এর r2 ধরলাম আমি। তো একে আমি একটু সরিয়ে দিলাম এদিকে, একে এদিকে কিংবা এদিকে কোনো দিকে একটা সরিয়ে দিলাম, হ্যাঁ, দিলে এদের যে ভর কেন্দ্র কোথাও কোনো একটা জায়গায়, এদের সরলরেখা বরাবর কোনো একটা জায়গায় থাকবে, এখানে এখানে যেখানে এখানে। তো এদের আগে পিছিয়ে যদি করা হয় তাহলে ভর কেন্দ্রেও তো আগে পিছিয়ে হবে, বুঝতে পারছো তো। ওই জন্য আমার এটা জানা দরকার যে ভর কেন্দ্র কতটা সরছে। তা কি করে বার করবো, আগে ভর কেন্দ্র অবস্থান ভেক্টর আমরা দেখে নিই কি। আর অফ সেন্টার অফ মাস আমরা কি শিখেছি, m1 r1 ভেক্টর প্লাস m2 r2 ভেক্টর প্লাস আরও, আর নিচে m1 প্লাস m2 প্লাস আর যে কটা ভর আছে। ভর কেন্দ্রের সরণ মানে ভর কেন্দ্রের স্থান পরিবর্তন, কতটা স্থান পরিবর্তন করছে, উভয় পক্ষে আংশিক ডেরিভেটিভ করো, আংশিক মানে পার্শিয়াল ডেরিভেটিভ, ওর বলে আংশিক অবকলন, ডি অফ আর অফ সেন্টার অফ মাস। সেন্টার অফ মাসের অবস্থান ভেক্টরকে আমরা আংশিক ডেরিভেটিভ করলাম, কারণ সাপেক্ষে করিনি ডেরিভেটিভটা। নিচে কি কি আছে, m1 প্লাস m2 প্লাস, এদের তো করা যাবে না। ওপরে m1 r1 এর করলে কি হবে, d অফ r1 হবে, প্লাস m2 r2 এর করলে কি হবে, d অফ r2 হবে, প্লাস পরপর m1 এর কেন করলাম, এত ধ্রুবক, তোমরা তো জানো, তো এই অবকলন তো জানো, এটা শেখানোর দরকার নেই। এইটার থেকে আমরা দেখবো ভরকেন্দ্র কতটা সরছে। এটা কি ভরকেন্দ্রের সরণ, এটা কি m1 ভরের সরণ, এটা কি m2 ভরের সরণ। ভেক্টর নিতে হবে কিন্তু সবকটা ভেক্টর নিতে হবে। বারবার বলছি, এতক্ষণ যে কটা সূত্র লিখেছি সবকটা ভেক্টর যোগ হবে সবকটা। m1 কতটা সরিয়েছি সেটা হচ্ছে d অফ r1, m2 কতটা সরিয়েছি। এবার দুটো একটা বইতে কেমন থাকে যে x অফ সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু m1 x1 প্লাস m2 x2 প্লাস ডট 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 বাই m1 প্লাস m2। এটা কি বলে, এটা বলে ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ মানে ভর কেন্দ্রের এক্স স্থানাঙ্ক যেমন সেরকম ভাবে লেখে। কি করেছে দেখো, এইটাকে শুধু এক্স অফ সেন্টার অফ মাস ধরেছে, এইটাকে x1 এটাকে x2 ধরেছে।
আর কিছু কঠিন, একই একই। এবার এই দিয়ে আমরা এবার অঙ্ক করা শুরু করবো। এ পর্যন্ত বোঝা গেছে? এবার অঙ্কে আসছে, দেখো যত নিউমেরিক্যালস করবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রথম অঙ্ক আমরা নিব M1 ও M2 ভরে, M1 ও M2 ভরের একটি বস্তু সংস্থা। M1 ও M2 ভরের একটি বস্তু সংস্থা। M1 কে M2 এর দিকে d পরিমাণ সরানো হলে M2 সরানো হলো, হ্যাঁ সরানো হলো। এখন M2 কে কি পরিমাণ সরালে, M2 কে কি পরিমাণ সরালে ভর কেন্দ্র স্থান পরিবর্তন করবে না, এর অপশন দিচ্ছি আমি। অপশন এ M1 বাই M2 ইন্টু ডি, অপশন বি M1 বাই M1 প্লাস M2 ইন্টু ডি, অপশন সি M2 বাই M1 ইন্টু ডি, অপশন ডি M2 বাই M1 প্লাস M2 ইন্টু। এটা AIPMT 2004 এসেছিল। বোঝা গেছে? M1 আর M2 ভরের একটি বস্তু সংস্থা। মনে করো বস্তু সংস্থা এই, এটা M1 ভর, এটা M2 ভর, এদের মধ্যে কত ডিস্টেন্স বলা নেই, থাক বলার দরকার নেই, আমার কোনো দরকার নেই বলার। তারপরে M1 কে M2 এর দিকে d পরিমাণ সরানো হলো। এই M1 কে আমি এদিকে সরিয়েছি, এদিকে কিছু সরিয়েছি। কতটা সরিয়েছি? এই ডিস্টেন্স কত? d। বলছে M2 কে কি পরিমাণ সরালে, M2 কে কোন দিকে সরাতে হবে, কি পরিমাণ সরাতে হবে, ভর কেন্দ্রের স্থান পরিবর্তন করবে না। তো ভর কেন্দ্র যা আছে তাই থাকবে। ভর কেন্দ্র মনে করো এরকম জায়গায় আছে, এখানে আছে, তো ওখানেই থেকে যাবে, তার মানে ভর কেন্দ্রের কোনো স্থান পরিবর্তন হবে না। তো আমি মনে করলাম যে একে এই দিকে সরাতে হবে x পরিমাণ। আমি জানি না কোন দিকে সরাতে হবে, একে এই দিকে সরাতে হতে পারে, ওইদিকেও সরাতে হতে পারে। আমি ধরেছি এই দিকে, যদি আমার উত্তর নেগেটিভ হয় তাহলে বুঝবো এই দিকে সরাতে হবে। বোঝা যাচ্ছে? আমি যে কোনো দিকে ধরতে পারি, আমি এই দিকে ধরলাম, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি এই দিকে সরাতে হবে x পরিমাণ ধরেছি, আমার x এর মান যদি নেগেটিভ হয় তাহলে আমি বুঝবো ওদিকে না, এদিকে সরাতে হবে। বোঝা যাচ্ছে? তো দেখো আমরা যে সূত্র জানি যে ভর কেন্দ্রের সরণ, এটা ভর কেন্দ্রের সরণ, যেটা কিনা 0। এই প্রশ্নে ভর কেন্দ্রের স্থান পরিবর্তন করবে না, 0। ভর কেন্দ্রের স্থান পরিবর্তনের সূত্রটা কি? M1 ইন্টু d অফ R1 প্লাস M2 ইন্টু d অফ R2 বাই M1 প্লাস M2। চলো এতে মান বসাচ্ছি আমি। M1 কত? M1ই আছে, M1 ইন্টু d অফ R1 মানে M1 কে কতটা সরানো হয়েছে, M1 কে কতটা সরানো হয়েছে, d পরিমাণ সরানো হয়েছে, d প্লাস M2 কে কতটা সরানো হয়েছে, x পরিমাণ, x লিখলাম। যদি আমি এই দিকে ধরতাম, শোনো, যদি আমি M1 এর সরানোটা এই দিকে ধরতাম তাহলে এখানে আমার ঋণাত্মক চিহ্ন দিতে হতো, এই x এর আগে, সরি এখানে মানে x এর আগে ঋণাত্মক চিহ্ন দিতে হতো, কারণ আমি এর সরণটা এইদিকে ধরছি পজিটিভ, তাহলে ওর সরণ যদি এদিকে নিই সেটাকে নেগেটিভ ধরতে হতো। বুঝতে পারছো? ওইটা করবো না বলে আমি এইদিকেই ধরেছি। আর নিচে M1 প্লাস M2, এটা কত 0। তো আমি এখানটাই করছি, দেখো এটা সমান 0, বা
এই নিচের পার্টটা ওপাশে 0 হয়ে যাবে, তাহলে এপাশে পড়ে থাকছে কত, এপাশে পড়ে থাকছে m1 ইন্টু ডি প্লাস m2 ইন্টু এক্স ইকুয়াল টু 0 পর্যন্ত হচ্ছে। এবার বা এখান থেকে m2 এক্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ m1 ডি, এই পার্টটা ওপাশে মাইনাস হয়ে গেল, তাহলে এক্স কত, এই m2 গুণ আছে, m2 ভাগ হয়ে গেল। বোঝা গেছে? এক্স এর মান বার হয়েছে আমার মাইনাস অফ m1 ডি বাই m2, এখানে তো নেই, তাহলে কি হবে, এই মাইনাস এসছে শুধুমাত্র m2 কোন দিকে সরছে সেটা বোঝানোর জন্য। আমরা ধরেছিলাম এই দিকে, তা হবে না, এই দিকে সরে আসবে, তাহলে এর মানটা কত, m1 ডি বাই m2, m1 ডি বাই m2, মাইনাসটা এসছে শুধুমাত্র আমরা যেটা ধরেছিলাম সেদিকে না, উল্টো দিকে, বুঝতে পারছো, ওই জন্য মাইনাসটা এসছে। হয়েছে এটা? আচ্ছা, তুলে নাও। দেখো এবারে অঙ্কটা বলছে 5 কেজি ও 7 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে। এবার বড় ভরটি মানে 7 কেজি ভরটি ছোট ভরের দিকে 3 মিটার এগিয়ে এলো। আমি একটু আঁকি, দেখো এই যে মনে করো 5 কেজি আর এ আছে আমাদের 7 কেজি। তো বড় ভরটি কি করেছে, এ এদিকে 3 মিটার এগিয়ে এসেছে। হ্যাঁ, তাহলে এদের যে ভর কেন্দ্র ছিল সে খানিকটা এগিয়ে যাবে। বলছে যদি ভর কেন্দ্র এর ফলে 7 কেজি ভরের দিকে 2 মিটার এগিয়ে যায়, ভর কেন্দ্র এখানে যে ভর কেন্দ্র ছিল সে এদিকে সরে যাচ্ছে, ভর কেন্দ্রটা এটা সেন্টার অফ মাস কত এগিয়ে যাচ্ছে, 2 মিটার এগিয়ে যায়, তবে 5 কেজি ভরকে কত সরাতে হবে, এই 5 কেজি কতটা সরবে এদিকে, 5 কেজিকে কতটা সরাতে হবে, 9 মিটার, 3 মিটার, 3/5 মিটার না 5/3 মিটার। তো আমি ধরে নিলাম 5 কেজিকে এদিকে সরাতে হচ্ছে x মিটার, এটা ধরে নিলাম, ঠিক আছে। ধরে নিয়ে এবার আমরা যে ভর কেন্দ্রের সরণ আমরা জানি ডি আর অফ সেন্টার অফ মাস, ভর কেন্দ্রের সরণ কি সূত্র, ভর কেন্দ্রের সরণ হচ্ছে m1 ডি r1 প্লাস m2 ডি r2 ভেক্টর, বারবার বলছি ভেক্টর, শুধু মান বসালেই হবে না, দিকটাও বিবেচনা করতে হবে। এটা কি মান বসাচ্ছি, দেখো এবার মান ভেবে চিন্তে বসাবো। ডি অফ আর সেন্টার অফ মাস কত, সেন্টার অফ মাস কত সরেছে 2 মিটার, তাহলে এখানে 2 লিখলাম সমান সমান, দুইটা নেগেটিভ লিখিনি, আমরা সামনের দিকটাকে পজিটিভ ধরে নিয়েছি, বোঝা যাচ্ছে 2 পজিটিভ লিখেছি, তার মানে এই দিকে সরণগুলো, সামনের দিকে সরণগুলো সবকটা আমরা পজিটিভ ধরবো, উল্টো হলেই যেটা 7 কেজি করছে উল্টো দিকে আসছে তাহলে ওর সরণকে আমরা নেগেটিভ ধরবো, বোঝা যাচ্ছে, এটাই বলছি ভেক্টর, সরণের ভেক্টর নিতে হয়, বারবার বলছি ভেক্টর। m1 কত 5 কেজি, কতটা সরছে সামনের দিকে x প্লাস m2 কত 7 কেজি, কতটা সরছে সামনের দিকে -3, সামনের দিকে কতটা সরছে, সব তো সামনের দিকে নিচ্ছি, তাহলে 7 কেজি সামনের দিকে কতটা সরছে -3 মিটার, তাহলে এখানে আমরা নেব -3, ওই জন্য এটা মাইনাস হয়ে যাবে, বুঝা যাচ্ছে। আর নিচে m1 প্লাস m2 মানে 5 আর 7 12, অসুবিধা কোনো, বোঝা যাচ্ছে। শুধু এখানে একটু বুঝতে হবে যে 3 মিটারটা মাইনাস নেব, 12 2 24 সমান সমান 5x মাইনাস 21, তাহলে 21 এর পাশে আসলে হয়ে যাবে 45 ইকুয়াল টু 5x, তাই না, 21 এই 24 আর 21 45, তাহলে x কত 45 কে 5 দিয়ে ভাগ হবে, 5 9, 5 নিচে চলে আসে, 5 9 45 হয়েছে 9 মিটার, বোঝা যাচ্ছে, ঠিক আছে তুলে নাও। এবার দেখো এই অঙ্কটা কি বলছে, বলছে m আর 2m ভরের দুটি বস্তু, হ্যাঁ m আর 2m ভরের দুটি বস্তু পরস্পরের দিকে যথাক্রমে 2v বেগ আর v বেগে অগ্রসর হচ্ছে, উহাদের ভর কেন্দ্র কত বেগে কোন দিকে যাবে, অপশনগুলো দেখে নাও, 2v বেগে m ভরের দিকে, 2v বেগে 2m ভরের দিকে স্থির থাকবে নাকি v বেগে 2m ভরের দিকে যাবে, এই চারটা অপশন আছে। একটু বুঝিয়ে দিই প্রশ্নটা, m ভর আর 2m ভর, তো মনে করো এই একটা বস্তু m ভরে আর এই একটা আছে 2m ভরে, পরস্পরের দিকে, তাই না, পরস্পরের দিকে যাচ্ছে, তাহলে এ এই দিকে যাচ্ছে কোন বেগে 2v এই বেগে, আর এ এই দিকে আসছে v বেগে, অসুবিধা নেই। তাহলে এদের সেন্টার অফ মাস কোনো একটা জায়গায় আছে, মনে করো 2m, তো তাহলে এদিকে সরে আসবে, এরকম জায়গায় আছে সেন্টার অফ মাস, সে এই দিকে আসবে নাকি এই দিকে যাবে কোনটা, আর কত বেগে সেটা দেখব। তাহলে আমরা সূত্র জানি ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কি করে বার করতে হয়, m1 v1 মানে m1 ভরে বস্তুর বেগ প্লাস m2 v2, এই v2টা m2 ভরে বস্তুর বেগ বাই m1 প্লাস m2, চলো মান বসাও, মান বসাচ্ছি। দেখো অবশ্যই অবশ্যই ভেক্টর নিতে হবে, বারবার বলছি এই কথাটা, কিন্তু নিচে m1 প্লাস m2 কত
m1 প্লাস m2 কত, এই m আর ওই 2m, m প্লাস 2m, m1 প্লাস m2। আর ওপরে কি হচ্ছে, ওপরে হচ্ছে আমাদের m1, প্রথমে m1 মানে m ইন্টু তার বেগ, তার বেগ কোন দিকে, সামনের দিকে। তো সামনের দিকে মনে করি আমরা প্লাস পজিটিভ আমরা ধরলাম, তো কেউ বলে দিনই কিন্তু আমরা ধরলাম। তো v1 কত, সামনের দিকে 2v। আচ্ছা এটা মান পজিটিভ নিয়েছি সামনের দিকে। আচ্ছা এবার প্লাস প্লাস m2 কত, 2m, তার বেগ কত, পেছনের দিকে, তাহলে এবারটা কিন্তু নেগেটিভ নিতে হবে। এখানটা একটু লক্ষ্য রাখবেন। v1 কি, v1 হচ্ছে প্রথমটার বেগ 2v, সামনের দিকে পজিটিভ নিয়েছি, তাহলে পিছনের দিকে যে বেগ সেগুলো নেগেটিভ নিতে হবে, যেহেতু ভেক্টর যোগফল এটা, তাই এটা কত v, ব্যাস এটা করলে যা আসবে তাই। ওপরে 2mv প্লাস মাইনাসে মাইনাস, এটাও 2mv, নিচে কিছু লিখতে হবে, এটা তো জিরো না, ওপরে জিরো, তাহলে নিচে কিছু লেখার দরকার নেই, যা পারে থাক। 2m আর m মিলে 3m, নিচে 3m, দেখতে পাচ্ছ না তাই তো, এই যে ওপরে জিরো নিচে 3m, তাহলে কথা হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ভর কেন্দ্রের বেগ জিরো, তার মানে ভর কেন্দ্র স্থির থাকবে, বোঝা গেছে, ভর কেন্দ্রে স্থির থাকবে। ঠিক আছে, তুলে নাও। এবারে এই যে অঙ্কটা, এটা আমাদের AIPMT 2002 এসছে। বলছে এরকম একটা সংস্থা দেওয়া আছে, 10 কেজি আর 4 কেজি ব্লক মসৃণ তলে রাখা 10 কেজি ভরের বস্তুর উপর একটি ঘাত বল, ইম্পর্টেন্ট ঘাত বল, এই ঘাত বল প্রয়োগ করা হলো। এর ফলে প্রয়োগ করে এই বস্তুর এদিকে বেগ সৃষ্টি করে দেওয়া হয়েছে, একটা ঘাত বল এখানে প্রয়োগ করে এই বস্তুর একটা বেগ 14 মিটার পার সেকেন্ড, এই যে 14 মিটার পার বেগ, 14 মিটার পার সেকেন্ড বেগ সৃষ্টি করা হলো। উহাদের ভর কেন্দ্রের বেগ কত। দেখো এই যে ঘাত বলের অর্থটা একটু বলি, যেহেতু ঘাত বল টাক করে একটা ঘা দিয়ে দিয়েছে, বুঝতে পারছো তো, এরকম ঘা দিয়ে দিলে কি হবে, এর যে ইমপ্রেশনটা এই বস্তুর উপর পড়বে না, স্প্রিং আছে ঠিক আছে, কিন্তু ঘাত বলে ফলে অল্প সময়ের জন্য ব্যাপক বল, এর ফলে এর যে ইম্প্যাক্ট এই স্প্রিং কতদূর নিয়ে যেতে পারবে না, বুঝতে পারছো। তার আগে, নিয়ে যাওয়ার আগে আমাদের ভর কেন্দ্রে বেগ বার করতে হবে। তার মানে এর বেগটা আমরা জিরো ধরে নেব, ওর কোনো বেগ সৃষ্টি হয়নি। বেগ সৃষ্টি হবে একটু পরে, হবে অবশ্যই হবে, এই স্প্রিং গিয়ে ওখানে গিয়ে বল প্রয়োগ করবে, হবে বেগ, কিন্তু যেহেতু ঘাত বল প্রয়োগ করা হয়েছে অল্প সময়ের জন্য, ওতে কোনো বেগ সৃষ্টি হবে না অল্প সময়ের জন্য, সেই তার মধ্যে আমাদের ভর কেন্দ্রের বেগ নির্ণয় করতে হবে। তো কী করে বার করবো আমরা, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কী করে বার করি, ভেক্টর m1 v1 ভেক্টর প্লাস m2 v2 ভেক্টর বাই m1 প্লাস m2, ঠিক আছে। এইটা ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, এটা আমরা জানি। চলো এবার মান বসিয়ে দিই। মান কত হবে, m1 কত আছে আমাদের 10 কেজি ইন্টু v1 কত, তার ভেলোসিটি কত 14, প্লাস m2 কত 4 কেজি, তার বেগ কত 0, আর নিচে 10 যোগ 4 14, এটা তো 0 চলে আসছে, হচ্ছে কত, আচ্ছা আমি এখানে করি 10 গুণ 14, আর নিচে 10 আর 4 14, 14 কেটে গেল, তাহলে কত হলো উত্তর 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা উত্তর 10 মিটার পার সেকেন্ড, অপশান সি। বোঝা গেছে, একদম সহজ অঙ্ক, ঠিক আছে, তুলে নিয়েছো, মুছে দিচ্ছি। এবার আমরা করব 5 নম্বর অঙ্ক। আমরা এই অঙ্কটা দেখব। এটা কি বলছে, একটা সংস্থা দেওয়া আছে, 5 কেজি আর 3 কেজি দুটো ব্লক আছে, তারা একটা কপি কলে ঝোলানো আছে, এই কপি কলটা ঘর্ষণহীন এবং এই সুতোর ভর নেই, এই দুটো কন্ডিশন বলেছে। উক্ত সংস্থার ভর কেন্দ্রের ত্বরণ কত। অপশানগুলো হচ্ছে g/8 আপওয়ার্ড মানে উপরের দিকে, g/16 আপওয়ার্ড উপরের দিকে, g/8 ডাউনওয়ার্ড অ্যান্ড g/16 ডাউনওয়ার্ড। ব্যাস, এর থেকে কোনটা হবে দেখা যাক। আমরা ভর কেন্দ্রের ত্বরণের সূত্র কি জানি, ভর কেন্দ্রের ত্বরণ m1 a1 ভেক্টর প্লাস m2 a2 ভেক্টর বা m1 প্লাস m2, ব্যাস। এই দেখো এই সূত্রগুলো সব একই, ভর কেন্দ্রের যে সূত্রগুলো আমরা অবস্থান ভেক্টর বলো, বেগ বলো, ত্বরণ বলো, সব একই রকম, ওই জন্য এ নিয়ে চাপ নেই, একটু বুঝলেই হয়ে যাবে, অসুবিধা নেই। এবার a1 দরকার আর a2 দরকার, মানে এর ত্বরণ দরকার, এই দুটো বস্তুর ত্বরণ দরকার আলাদা আলাদা, তা কীভাবে বার করবো, শর্ট ট্রিক আছে, শর্ট ট্রিক একটা আছে, তবুও লেন্থিটা আমি আগে বলে নিই। আমরা নিউটনে শিখেছিলাম, এর উপরে কোন বল ক্রিয়া হচ্ছে, এদিকে 3 ইন্টু জি, ভর ইন্টু ত্বরণ, পৃথিবীর ত্বরণ জি, এর নিচে কত 5 ইন্টু জি, ওপরে কত সুতোর টান, ওপরে কত সুতোর টান, ব্যাস।
এর নেট ফোর্স কত? নেট ফোর্স এ অবশ্যই ওপরের দিকে উঠবে, এর নিচের দিকে নামবে, এটা তো শিওর। 5G এ বেশি ভর বেশি, নিচের দিকে নামবে, পৃথিবী বেশি বলে টানবে, তাহলে এ মনে করি এ ত্বরণে নামছে নিচের দিকে, আর তাহলে সেম ত্বরণে উপরে উঠবে, যেহেতু একটা সুতো দিয়ে বাঁধা আছে। ঠিক। আচ্ছা, এ উপরে উঠছে মানে টিটা বেশি, উপরের দিকে তুলছে, এই টান একে উপরে তুলছে, তার থেকে 3G পৃথিবীর বলটা বাদ গেল, তাহলে এটা হলো নেট ফোর্স। নেট ফোর্স ইকুয়াল টু নিউটন বলেছিলেন নেট ফোর্স ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। এর ক্ষেত্রে নেট ফোর্স কত? পৃথিবী বেশি জোরে টানছে, সুতো কম জোরে টানছে, সমান সমান 5 ইন্টু এ। নেট ফোর্স ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, ব্যাস টিটি কেটে গেল, 5G মাইনাস 3G ইজ ইকুয়াল টু এটা কত? 3টে এ আর 5টায় মানে 8টায়, অর্থাৎ এটা 2G ইকুয়াল টু 8 বা এ ইকুয়াল টু 2G/8। 2G/8 করলে G/4 হবে, G/4। এই হলো এই। আর একটা শর্ট ট্রিক আমি বলছি, এর ক্ষেত্রে এরকম দুটো ভর থাকলে তার ক্ষেত্রে ত্বরণ বার করতে হয় এরকমভাবে, m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, ব্যাস এই সূত্র, শর্ট ট্রিক এটা। দেখো দেখো কি হয়, আমরা ত্বরণ এফ ইকুয়াল টু আমি এটা জানি তো, এফ ইকুয়াল টু এম এটা জানি তো, তাহলে এই ইকুয়াল টু কত? বা এই ইকুয়াল টু এফ বাই এম, এটা ঠিক। এফ কি? নেট ফোর্স। নেট ফোর্স কত হবে এখানে? নেট ফোর্স m1 ইন্টু জি, মানে পৃথিবী একে যা বলে টানছে আর ওকে কত বলে টানছে? 3G। হ্যাঁ, তাহলে তাহলে নেট ফোর্স কত? এর থেকে এটা বাদ যাবে, এর উপর এই পুরো সংস্থার উপরে নেট ফোর্স কত? এর থেকে এটা বাদ যাবে, এই যে উপরে বাদ গেছে m1G মাইনাস m2G, আর নিচে ভর, ভর কত সংস্থার ভর? 5 আর 3 8, ওই জন্য নিচে যোগ। বুঝতে পারছে? এটা শর্ট ট্রিক, এটা মুখস্থ রাখবে, ব্যাস কোনো সূত্রে বসিয়ে দিলেও হয়ে যাবে। দেখো বিশ্বাস না হয়, আমার কথা যদি বিশ্বাস না হয়, m1 মাইনাস m2 মানে 5 মাইনাস 3 ইন্টু জি, আর নিচে 5 প্লাস 3 কত হচ্ছে? উপরে 2G আর নিচে 8, 2G/8, এই যে 2G/8 মানে G/4। বোঝা গেছে এটা? এবার আমরা সূত্রে বসিয়ে দেবো, হয়ে যাবে। m1 কত? 5, এ কত? G/4, G/4 প্লাস m2 কত? m2 কত? 3, a2 কত? G/4। হচ্ছে? হয়নি, অবশ্যই হয়নি। কেন? কেন? a1 আর a2 তো ভেক্টর রাশি, তাহলে আমাদের এখানে ভেক্টর নিতে হবে। এ যদি নিচের দিকে হয়, এ যদি এর ক্ষেত্রে ত্বরণটা কি নিচের দিকে, তাহলে আমি মনে করলাম নিচের দিকেরটা পজিটিভ, আমি ধরে নিলাম নিচের দিকেরটা পজিটিভ, তাহলে এই G/4 পজিটিভ হলো, তাহলে এটা নেগেটিভ হবে, এই G/4টা নেগেটিভ, কারণ এর ক্ষেত্রে এ উপরের দিকে, তাই একটা যদি পজিটিভ ধরি ওটা নেগেটিভ, কারণ দুজন দুই দিকে, তাই তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। আর নিচে m1 প্লাস m2 মানে 5 যোগ 3। বোঝা গেছে? তাহলে আমরা কোনটা পজিটিভ ধরেছি? নিচের দিকে, নিচে এটা 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 পজিটিভ, এইটা আমরা পজিটিভ ধরেছি, এইটা পজিটিভ ধরা হয়েছে, পজিটিভ। এটা মনে রাখতে হবে, উত্তর এর উপরে ডিপেন্ড করছে। 5টার থেকে 3টে বাদ দিলে দুটো, দুটো G/4, আর নিচে কত আছে? 8, 2 4, তাহলে G/16 হলো না? এটা কোন দিকে হলো? ওপরের দিক না নিচের দিক? যেহেতু ভেক্টর আছে তাহলে তো দিক দরকার, তো আমরা নিচের দিক পজিটিভ ধরেছি, উত্তর পজিটিভ এসছে, তাহলে আলটিমেটলি পজিটিভ হবে, নিচের দিকেই হবে। পজিটিভ এসছে তো, যদি নেগেটিভ হতো যেটা ধরেছিলাম উল্টো হতো উত্তর। বুঝতে পারছো? আমরা ত্বরণ ধরে নিয়েছি এইটা পজিটিভ নিচের দিকে, উত্তর পজিটিভ এসছে, তার মানে ত্বরণ নিচের দিকেই হচ্ছে, তাহলে কোনটা? বোঝা গেছে এটা? এইবার তুলে নিয়েছ, আজকে শেষ অঙ্ক এবার করা হবে। তো এই হলো আমাদের অঙ্ক। 20 গ্রাম আর 30 গ্রাম ভরের দুটি বস্তু পরস্পর থেকে 10 মিটার ব্যবধানে আছে। আমি একটু ছবিটা আঁকছি। এই যে 20 গ্রাম, এই যে আমাদের 30 গ্রাম, 30 গ্রাম পরস্পর থেকে একটা ব্যবধানে আছে কত? 10 মিটার। এই ব্যবধানটা হচ্ছে 10 মিটার, অসুবিধা নেই। এবার অভ্যন্তরীণ আকর্ষণ বল দ্বারা পরস্পরের দিকে এগোচ্ছে, এইভাবে আসছে, ঠিক আছে? 20 গ্রাম বস্তু থেকে কত দূরে তারা ধাক্কা খাবে? এখান থেকে কোথায় গিয়ে ধাক্কা খাবে? ঘটনা হচ্ছে ধাক্কা কোথায় খাবে? পরস্পরকে টানছে তো, ধাক্কা কোথায় খাবে? বাইরে থেকে কেউ বল দিন, বাইরের থেকে কেউ বল যদি না দেয় তাহলে ভর কেন্দ্র কি নড়বে নাকি? ওরা নিজেদের মধ্যে আকর্ষণ করছে, ঠিক আছে, কিন্তু বাইরে থেকে তো কেউ বল দেয়নি, তাহলে ভর কেন্দ্র জায়গায় দাঁড়িয়ে থাকবে, তাহলে ভর কেন্দ্রের অবস্থান পরিবর্তন হবে না।
ঠিক ভরকেন্দ্র এক জায়গা থেকে নড়বে না। তাহলে ভরকেন্দ্রের সরণের সূত্র কি? ডি অফ সেন্টার অফ মাস, এইটা এই সূত্র m1 d অফ r1 প্লাস m2 d অফ r2 বাই m1 প্লাস m2, তাই না? প্রথমে আমরা শিখেছিলাম এই বিষয়টা। এবার এখানটায় আমরা মান বসিয়ে দেবো, এটা সরিয়ে নিই 0, বা m1 কত আছে 20, তার সরণ কত আমি জানি না, তার সরণ মনে করলাম আমি x, তার সরণ আমি x ধরে নিলাম ওইদিকে, তাহলে এটা x প্লাস m2 কত 30, তার সরণ কত টোটাল 10, 10 মাইনাস এক্স, 10 মাইনাস এক্স। কিন্তু এই বিষয়টা নেগেটিভ নিতে হবে। কেন 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 এটা নেগেটিভ নিতে হবে? এর সরণটা আমি এইদিকে ধরেছি, এর যে সরণ এইদিকে, তাহলে এটা নেগেটিভ নেবো, উল্টো তাই বুঝতে পারছো তো, নেগেটিভ। আর নিচে m1 প্লাস m2 মানে 20 যোগ 30 সমান সমান 0। এইবারটা তো ওর পাশে 0 হয়ে গেল, 20x মাইনাস 30 10 300 মাইনাসে মাইনাসে প্লাস 30x ইকুয়াল টু 0 হয়েছে হয়েছে। বা কত হচ্ছে 20 আর 30 50x মাইনাস 300 পাশে গেলে প্লাস 300, ঠিক আছে। এরপরে আমি এখানে করছি বা x ইকুয়াল টু কত হবে তাহলে 300 বাই 50, 0 0 কাটা 5 6 30, 6 মিটার হয়েছে। এই যে 6 মিটার উত্তর। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, পড়াশোনা করতে থেকো। গুড বাই।